হাই ফ্রেন্ডস, চলছে লকডাউন সারা দেশ জুড়ে। এইরকম পরিস্থিতিতে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা বিদ্যালয়ে আসতে পারছে না, তাদের জন্যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা এই একমাত্র ভরসা এখন। তো আজকে দ্বাদশ শ্রেণীর ওয়েস্টবেঙ্গল কাউন্সিলের অফ হাই সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর ইংরাজির তে পোয়েট্রি সেকশনের একটা কবিতা নিয়ে আমরা সেই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যদি কিছু উপকার হয়, একটা কবিতা অ্যাসলিপ ইন দি ভ্যালি বলে একটা যুদ্ধের কবিতা, ছোট্ট কবিতা। এই কবিতাটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, যাতে তারা বাড়িতে বসে যদি তারা দেখে কিছুটা উপকার তাদের হয়। তো যাওয়া যাক। আজকে প্রথমেই আমরা এই যে কবিতাটা আমরা পড়তে চলেছি, অ্যাসলিপ ইন দি ভ্যালি, যেটা আর্থার রিম্বাউড। আমরা যদি টেক্সট বইতে যে কবিতাটা আছে, প্রত্যেকের টেক্সটে একটু আমরা দু এক লাইন আলোচনা করলে দেখা যাবে। প্রথমেই আমাদের কিছু জানতে হবে যে ওয়ার পোয়েমসগুলো কী, যুদ্ধের কবিতা মানে কী। তো যুদ্ধ মানে আমরা সবাই জানি, ওয়ার সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। তো সেই বিষয়ে জানতে গেলে ইংরেজি সাহিত্যের এই ওয়ার পোয়েমস নিয়ে এই আর্থার রিম্বাউড যখন লিখেছে, সে তার যদি আমরা বইতে বা বায়োগ্রাফিতে দেখি, 1854 থেকে 1891 সাল পর্যন্ত তার নাকি লাইফ স্প্যান। কিন্তু এই 1854 থেকে 1891 পর্যন্ত লাইফ স্প্যান হওয়া সত্ত্বেও তিনি নাকি তিনি তার পোয়েটিক ক্যারিয়ারটা নাকি বেশি দিনের নয়, খুব অল্প দিনের। আর সেই অল্প দিনের মধ্যে তিনি খুব ভালো ভালো কবিতা লিখেছেন, সেগুলো নিয়ে বিশ্ব সাহিত্যে খুব চর্চা হয়। তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন। এগুলো বায়োগ্রাফি বা বই দেখলেই, যে টেক্সট বুক আছে উপরেই কবি পরিচিতি যেগুলো থাকে ওগুলো দেখলেই জানা যায়, বা বায়োগ্রাফি যেখান থেকে খুশি জানা যায়। তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন। তো আমরা প্রথমেই এইসব কবিতা এবং কবি সম্পর্কে বেশি কিছু জানার আগে আমরা যেটা কম বেশি আমাদের মাথায় চলে আসে সচরাচর, সেই বিষয়ে একটু আইডিয়া নিই। যুদ্ধ কবিতাগুলো সম্পর্কে, ওয়ার পোয়েমসগুলো সম্পর্কে একটা আইডিয়া নিই। যদি আমরা দেখি মডার্ন পোয়েট্রিতে, ইংল্যান্ডের কথা বলছি, যে যুদ্ধের কবিতা বলে যে শব্দটা, ওয়ার পোয়েমস বলে শব্দটা, যুদ্ধের কবিতা বিভিন্ন সময় লেখা হয়েছে, মডার্ন পিরিয়ড বলে কোনো কথা নেই। কিন্তু আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি, যারা যুদ্ধকে নিয়ে কবিতা লিখেছেন যে সমস্ত কবিরা, তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়। দুটো গ্রুপে ভাগ করে এক গ্রুপকে রাখা হয় যারা যুদ্ধকে, মানে ওয়ারকে যারা গ্লোরিফাই করেছেন, যারা যুদ্ধের অ্যাপ্রিসিয়েশন করেছেন, যারা মনে করেছেন যুদ্ধ সমাজের উন্নয়নের ক্ষেত্রে যুদ্ধ একটা অপরিহার্য অংশ বলে মনে করেছেন, তাদেরকে এক গ্রুপে রাখা হয়, তাদেরকে ওয়ার মঙ্গার পোয়েটস বলা হয়। এবং যে সমস্ত কবিরা, তাদের কবিতাতে দেখা গেছে তারা যুদ্ধকে বিরোধিতা করে কবিতা লিখেছে, মানে এগেনস্ট ওয়ার, যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধে মানুষকে কতটা ক্ষতির পথে নিয়ে যায়, জেনারেশন আফটার জেনারেশন যুদ্ধতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ইভিল ইফেক্টস অফ ওয়ারকে যারা তাদের কবিতাতে প্রেজেন্ট করেছে, এদেরকে আর একটা গ্রুপে রাখা হয়। তাহলে বৌদ্ধি গ্রুপ, যে গ্রুপ যুদ্ধকে অ্যাপ্রিসিয়েট আর গ্লোরিফাই করে লিখছে, যারা মনে করছে যে যুদ্ধে প্রাণ হারানো মানে কোনো একটা সৈনিক সে শহীদ হয়ে যায়, যারা মনে করছে যুদ্ধে প্রাণ দেয়া দেশের জন্য মানে একটা বীরত্ব অর্জন করা, এরাও যুদ্ধকে নিয়ে লিখছে। আর যারা যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধকে বন্ধ করবার জন্যে এবং যুদ্ধকে বিরোধিতা করে তাদের কবিতাতে লিখছে, তারাও যুদ্ধের কবি, ওয়ার পোয়েটস। বোথ আর কল্ড ওয়ার পোয়েটস। তাহলে একদল হচ্ছে যারা যুদ্ধকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে বলা হচ্ছে ওয়ারমঙ্গার পোয়েটস। আর যারা যুদ্ধকে এগেনস্ট ওয়ার যাদের কবিতাতে লিখছেন, তারা যুদ্ধ বিরোধী কবি বলা হয়, অ্যান্টি ওয়ার পোয়েটস বলা হয়। তাহলে টার্মসটা হচ্ছে ওয়ারমঙ্গার পোয়েটস আর অ্যান্টি ওয়ার পোয়েটস। তো এই পার্টিকুলার যে অ্যাসলিপ ইন দি ভ্যালি যে কবিতাটা আমরা দেখব আর্থার রিম্বাউডের, এই কবিতাটা কোন গ্রুপে পড়ে, এই কবিতাটা পড়লেই আমরা বুঝতে পারবো। বেসিক্যালি তিনি যুদ্ধকে এখানে প্রশংসা করে লিখছেন নাকি যুদ্ধকে বিরোধিতা করে লিখছেন, সেই টার্মসটাকে
ক্লারিফাই করবার পরে, কবিতা পড়ার পরে আমরা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তিনি যুদ্ধকে বিরোধিতা করেছেন না যুদ্ধকে পক্ষপাতিত্ব করেছেন, তিনি কি যুদ্ধকে অপরিহার্য বলে মনে করেছেন নেশনের প্রোগ্রেসের জন্যে, নাকি তিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেছেন, যুদ্ধকে বর্জন করতে বলেছেন। তার মেসেজটা আমরা পাবো। তিনি, শোনা যায় তিনি নাকি নিজেও সৈনিক হিসেবে কাজ করেছেন কবি। এবার যাবতীয় কবিতাতে আমরা সরাসরি চলে আসব। আমরা দেখব যে এই যে কবি আর্থার রিম্বার্ট একজন ফ্রেঞ্চ পোয়েট, ফ্রান্সে। তিনি ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিলেন, সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল এবং খুব অল্প বয়স থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেছেন। এবং ওই যেটা বলা হলো, অল্প সময়ের মধ্যেই তার যে পোয়েটিক কেরিয়ার, সেই পোয়েটিক কেরিয়ারের যত কালেকশন অফ পোয়েমস এসছে তার ওই অল্প সময়ের মধ্যে 19 থেকে 20, 17 থেকে 19 এইরকম বয়সের মধ্যেই কবিতাগুলো আমরা পেয়ে গেছি। এবং তার ট্যালেন্টটা খুবই সুন্দরভাবে কবিতার মধ্য দিয়ে তিনি এক্সপ্রেস করেছেন। এবং ভিক্টর হুগো বলে একজন তিনি পণ্ডিত, তিনি এই আর্থার রিম্বার্টের এই কবিতাগুলো পড়ে বা তার কন্ট্রিবিউশন লিটারেচারের প্রতি দেখে তিনি তাকে ইনফ্যান্ট শেক্সপিয়ার বলেও আখ্যা দিয়েছিলেন। এতটাই তার ক্রেডিট তার লেখা সম্পর্কে। আমরা দেখব তার যদি আমরা বইতে দেখি, বায়োগ্রাফিতে, তিনি নাকি ডেকাডেন্ট মুভমেন্টের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন সেই সময়। সেই তার যে কন্টেম্পোরারি সোসাইটি, যে ডেকাডেন্ট মুভমেন্টটা কি প্রথমে ফ্রান্সে শুরু হয়েছিল, বিভিন্ন রকমের আর্টিফিশিয়ালিটি, এটা একটা আর্টিস্টিক এবং লিটারেরি একটা মুভমেন্ট। সেখানে কী ছিল, এই ডেকাডেন্ট মুভমেন্টটা কী ছিল, যে ফ্রান্সে প্রথমেই শুরু হয়েছিল বিভিন্ন আর্টিফিশিয়ালিটি বা আপনার অ্যাস্থেটিক ইডিওলজি সংক্রান্ত ব্যাপারে। এই যে ডেকাডেন্ট মুভমেন্টটা ফ্রান্সে শুরু হয়েছিল, যেটা অল ওভার পরবর্তীকালে ইউরোপে ছড়িয়ে যায়। এবং শুধু তাই নয়, ইউরোপ ছাড়াও আমেরিকাতেও তার ঢেউ এসে পড়ে সেই ডেকাডেন্ট মুভমেন্টে। আমরা দেখব ওর বায়োগ্রাফি, কবির বায়োগ্রাফিতে যদি আরও ঘাটা হয় তার বিভিন্ন কার্যকলাপকে, যে তৎকালীন সময়ে এই কবিতাতে সরাসরি সেই ঘটনাটার উল্লেখ নেই। 1870 থেকে 1871 সালের মধ্যে প্রুশিয়ান ওয়ার বলে একটা যুদ্ধের কথা আমরা দেখতে পাবো। কবিতাতে সরাসরি বলা নেই যুদ্ধের কথা, সেই প্রুশিয়ান ওয়ার সংক্রান্ত ব্যাপারের কিছু তথ্য আমরা কানেক্ট করলেও করতে পারি। এই কবিতাটা সম্ভবত 1870, ওই যে প্রুশিয়ান ওয়ারের কথা বলা হলো, 1870 কোনো বইতে বা কোনো জায়গায় দেখা যায় যে ওই রকম একটা সময় লেখা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট কোনো ফিক্সেশন নেই, তাই বলা যায়। এবং 1870 থেকে তবে এটা নিশ্চিত 1870 থেকে 1877 সালের মধ্যে কোনো একটা সময় এই কবিতাটা কম্পোজ করা হয়েছে বলে ধরা হয়। এবং আমরা দেখব যে এই আর্থার রিম্বার্ট যে সমস্ত কবিতা লিখেছেন, শুধু এই কবিতাই নয়, যুদ্ধ সংক্রান্ত বিষয়ের অন্যান্য কবিতাও বা যে কোনো কবিতা তিনি যখন লিখেছেন তার সময়ে, সেই সমস্ত কবিতাগুলো পরবর্তীকালের বড় বড় লেখক, বড় বড় মিউজিশিয়ান, বড় বড় আর্টিস্ট, তাদেরকেও তাদের কার্যকলাপের মধ্যে প্রভাবিত করেছে আর্থার রিম্বার্টের এই কবিতাগুলো। যেমন তার মধ্যে উল্লেখ করতে পারি আমরা বব ডিলানের নাম। পরবর্তীকালে যে ইংরাজি সাহিত্য নিয়ে যদি কেউ পড়ে অনার্সে, ইংলিশ অনার্সে বা মাস্টার ডিগ্রিতে, বব ডিলানের নাম শোনা যাবে। এবং ভ্লাদিমির নাবকভ, এরাও নাকি, তারপরে পাবলো পিকাসো যে একজন পেইন্টার আর্টিস্ট, এরাও নাকি প্রভাবিত হয়েছেন এর বিভিন্ন কবিতা দ্বারা। ছোট ছোট কবিতা হোক আর যাই হোক, এই কবির কবিতা দ্বারা তারাও পরবর্তীকালে ইনফ্লুয়েসড হয়েছেন। তাহলে তিনি একটা বড় মাপের লেখক ছিলেন। যাই হোক, এইটুকুকে মাথায় রেখে আমরা এবার সরাসরি কবিতাতে চলে আসবো, অ্যাসলিপ ইন দি ভ্যালি। যদি কবিতাটাকে আমরা প্রথমেই টাইটেলটার দিকে তাকাই, অ্যাসলিপ ইন দি ভ্যালি, কবিতাতে কী আছে বিষয়বস্তু, আমরা যদি এক কথায় একটু বিষয়বস্তুটাকে নাড়াচাড়া করে নিই, আমরা দেখব একটা সৈনিক, সে নাকি বুলেটবিদ্ধ অবস্থায় একটা ভ্যালিতে অ্যাসলিপ অবস্থায় পড়ে আছে। ভ্যালি আসি, তার আগে এই যে টাইটেলটার কথা বললাম, অ্যাসলিপ ইন দি ভ্যালি, অ্যাসলিপ ইন দি ভ্যালি টাইটেলটা, এটা ইংলিশ ট্রান্সলেশন। অরিজিনাল যে পোয়েমটা ছিল, যেহেতু তিনি ফ্রেঞ্চ পোয়েট, তিনি ফ্রেঞ্চ যে পোয়েমের যে টাইটেলটা ছিল সেটা লেখা আছে লা ডরমিউ ডুভাল। এই যে ফ্রেঞ্চ লাইনটা রয়েছে, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায় থাকা, মানে একদম স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি বলা যায়, নিষ্ক্রিয়, ঘুমন্ত অবস্থায়। স্লিপকে যেরকম বলা হয় অ্যাসলিপ, ঘুমন্ত। ইন দি ভ্যালি, ভ্যালি মানে কি, দুটো পাহাড়ের পাদদেশে, ভ্যালির চিত্র যদি আমরা জিওগ্রাফিক্যালি ভাবি, দেখতে পাবো একটা সুন্দর পরিবেশ, দুটো পাহাড়ের পাদদেশ, সেখানে গ্রাসি ল্যান্ড থাকে, এরকম একটা শান্ত পরিবেশ এবং সুন্দর দেখতে প্রকৃতির। তো এই যে ভ্যালি,
এই ভ্যালিতে অ্যাসলিপ অবস্থায় আছে। কবিতার বিষয়বস্তু কি, এক লাইনে যদি বলি, একটা সৈনিক মৃত অবস্থায়, যদি দেখি কবিতা পড়ে ছবিটা যদি কল্পনা করি, একটা সৈনিক বুলেটবিদ্ধ অবস্থায়, মৃত অবস্থায় ওই ভ্যালিতে ঘাসের উপরে, ফার্ন গাছের উপরে মাথা দিয়ে সে হাত পা ছড়িয়ে পড়ে আছে। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু এক কথায় যদি বলি। তাহলে একটা সৈনিকের কথা বলছে কবিতাতে, তাহলে সৈনিক মানে সে মৃত সৈনিক। আমরা কবিতাটা পড়ব, কবিতাটা পড়ে আমরা কিছু মানে বের করবার চেষ্টা করব যে আর্থার রিম্বার্ড এই যে যুদ্ধ, সোলজারের মধ্য দিয়ে যে যুদ্ধের ছবিটা আমাদের সামনে তুলে নিয়ে এসছেন, তিনি যুদ্ধকে কি অ্যাপ্রিসিয়েট করে লিখেছেন নাকি যুদ্ধকে বিরোধিতা করে লিখেছেন, আমাদের প্রত্যেকটা লাইন টু লাইন অ্যানালিসিস করলেই বেরিয়ে যাবে। চলো দেখা যাক। আমরা যদি কবিতার লাইনের দিকে তাকাই সবাই, দেখো প্রথমে বলছে এই স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট গ্রিন ভ্যালি। ভ্যালি অবশ্যই পাহাড়ের পাদদেশে থাকে, এবং গ্রিন ভ্যালি কেন গ্রিন? কারণ সবুজ ঘাস বা লতা বা এই ধরনের গাছপালা রয়েছে। ভ্যালিতে যেরকম একটা সিচুয়েশন থাকে, একটা প্রকৃতির একটা সুন্দর রূপ যেমন থাকে, সেই রকমভাবেই একটা ভ্যালিকে আমরা দেখব এখানে, এবং সেটা একটা ছোট ভ্যালি, একটা স্মল গ্রিন ভ্যালি। হোয়ার এ স্লো স্ট্রিম, একটা স্লো স্ট্রিম, একটা স্ট্রিম মানে একটা ঝর্ণা স্লোলি ফ্লোস করছে, ওখান দিয়ে বয়ে চলেছে সেই ভ্যালির মধ্য দিয়ে। তাহলে শব্দটা খুবই ইম্পর্টেন্ট, একটা স্ট্রিম স্লোলি ফ্লো করছে মানে সেইখানে যেন প্রকৃতির একটা সুন্দর রূপ ফুটে উঠেছে, একটা ছোট্ট একটা ঝর্ণা সুন্দরভাবে স্লোলি বয়ে চলেছে। আচ্ছা, এবং ভ্যালিটা গ্রিন মানে সবুজে সতেজ, মানে প্রকৃতির একটা সুন্দর, যদি গাছপালার রং সবুজ না হয়ে যদি দেখা যাচ্ছে যে বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, তখন প্রকৃতির সেই আনন্দটা ধরা দেয় না। কিন্তু যদি সবুজ সবুজ এবং সবুজের মতো হয়, তার মানে সেই ফ্রেশনেস, এ কাইন্ড অফ ফ্রেশনেস, প্রকৃতির মধ্যে একটা সতেজতা, প্রকৃতির মধ্যে একটা ভিগর অ্যান্ড ভিটালিটি, একটা জৌলুস যেন প্রকাশ পাচ্ছে এই যে ভ্যালির, গ্রিন ভ্যালি। এবং ওই যে ঝর্ণাটা বয়ে চলেছে, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, টেক্সটের দিকে যদি আমরা তাকাই, লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস। এবং ওই যে ঝর্ণাটা বয়ে চলেছে, কবি সঙ্গে আরও বলছেন যে একটা অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস, যে সবুজ ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো উপর দিয়ে যেন একটা রূপলি ছাপ রেখে যাচ্ছে। কেন? আমরা দেখব ভ্যালির চিত্র, একটা গ্রিন ভ্যালি বলেছে, মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা। তাহলে মাঝখান দিয়ে যদি একটা ঝর্ণা বয়ে চলে, সেই ঝর্ণার জল যখন স্লোলি প্রভাবিত হচ্ছে উপর থেকে, যদি সূর্যের আলো, যেহেতু পাহাড়টা দিয়ে ঘেরা তার পাদদেশ সেটা, সেই উপর থেকে যে সূর্যের আলো এসে পড়ছে ওই ঝর্ণার জলে, তার ফলে কি হচ্ছে, একটা ব্রাইটনেস রিফ্লেকশান হচ্ছে, এবং পাশের ঘাসগুলোও বা পরিবেশটা একটা আলোকোজ্জ্বল হয়ে উঠছে। তাই সেখানে তিনি বলছেন, বা ওই যে ঝর্ণার জলটা যখন বয়ে যাচ্ছে স্লোলি, সেই স্লোলি জলটার উপরে সূর্যের আলো পড়লে একটা রূপলি রং তৈরি হচ্ছে, একটা কাইন্ড অফ সিলভারি কালার এসে যাচ্ছে সেখানে। তাই সেইটাকে বলছে যে যখন ঝর্ণাটা বয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে মনে একটা ইমাজিনেশান অফ দি পোয়েট। প্রকৃতির প্রতি কতটুকু ভালোবাসা থাকলে কবি এইরকম একটা প্রকৃতির বর্ণনা তিনি এখানে দিতে পারেন, যেখানে তিনি একটা যুদ্ধের কবিতা লিখতে যাচ্ছেন, এ কাইন্ড অফ ওয়ার পোয়েমস, যে ওয়ার পোয়েমসের মধ্যে গুলি, বন্দুক, সোলজার, ফাইট হচ্ছে, ফায়ারিং হচ্ছে, এইরকম যুদ্ধের কবিতার ইমেজগুলো থাকা উচিত। ইনস্টেড অফ দ্যাট তিনি প্রকৃতির একটা সুন্দর ডেসক্রিপশন আর ন্যাচারাল ডেসক্রিপশনকে তিনি এখানে প্রেজেন্ট করছেন। তাই এই কবিতাটাকে অবশ্যই যুদ্ধের কবিতা আমরা পড়ব, এবং পাশাপাশি তিনি প্রকৃতিকে কি সুন্দরভাবে অ্যাটাচ করেছেন এর মধ্যে, সেটাও আমরা দেখব। তাই ওই যে স্লোলি বয়ে যাওয়া ঝর্ণাটাকে তিনি একটা রূপলি দাগ হিসেবে কল্পনা করছেন। বলছে, ফ্রম দি মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে, মাউন্টেন টপ স্ট্রিম দি সানস রেজ, ওই সূর্যের রশ্মি এসে পড়ছে। তাই সেই জায়গাটা সূর্যের রশ্মি এসে ওই স্ট্রিমের উপরে পড়ছে, স্ট্রিমে আলো রিফ্লেক্ট হচ্ছে, সারাটা জায়গা, ওই পুরো জায়গাটা একটা ব্রাইটেনিং হয়ে যাচ্ছে। দেখব, বলছে, দে ফিল দি হলো ফুল অফ লাইট, ওই যে ফাঁকা যে জায়গাটা, নিচে পাদদেশে যে জায়গাটা রয়েছে, পাহাড়ের পাদদেশে যে ভ্যালি বলে যে জায়গাটার কথা তিনি মেনশন করছেন, সেইখানে একটা শূন্য জায়গা, অবশ্যই একটা হলো, পাহাড় দিয়ে ঘেরা চারিদিক, সেই হলো প্লেসটা যেন একটা আলোয় ভরে উঠেছে,
মানে প্রকৃতি একটা অন্য মাত্রা নিয়েছে, একটা শূন্য জায়গা, যেন এ কাইন্ড অফ ব্রাইটনেস, সেখানে একটা এ কাইন্ড অফ জয়, এ কাইন্ড অফ ডিলাইট সেখানে যেন প্রকৃতির মধ্যে তৈরি হয়েছে। অবশ্যই আমাদের কাছে একটা মেসেজ আসছে যে এইরকম একটা যুদ্ধের কবিতা, যুদ্ধ মানেই সব কিছু, যে সোলজার, একটু পরেই আমরা চিত্রটা দেখবো একটা সৈনিক মৃত অবস্থায় পড়ে আছে, তাহলে এইরকম একটা সৈনিকের বর্ণনা যে কবিতাতে আছে, সেখানে প্রকৃতির এরকম আনন্দ ছটা আসছে কোথা থেকে? তাহলে কবি এখানে কি মেসেজ দিতে চেয়েছেন, আমরা কবিতার শেষে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখব ওই যে পরের লাইনেই, পরের স্ট্যান্ডাতেই যখন আমরা শুরু করছি, এ সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়ং, একটা ইয়ং সোলজার, ভেরি ইয়ং। কবি তো বলতেই পারতেন এ সোলজার ইয়ং, বা কবি বলতেই পারতেন এ ইয়ং সোলজার, কিন্তু তিনি সেইটা মেনশন না করে তিনি বলেছেন এ সোলজার ভেরি ইয়ং। এই ইয়ং মানেই সে তো যুবক, কিন্তু ভেরি ইয়ং মানে খুবই খুবই যুবক। তার মানে কি? তার মানে তার বয়সটা খুবই কম। এটাই এখানে একটা রিয়েল সিচুয়েশনের কথা মাথায় আসছে, যে যারা যুদ্ধে যায়, যে সমস্ত সৈনিকেরা খুব অল্প বয়সে তারা সৈনিক হয়, দেশের জন্য তারা যুদ্ধ করতে হয়, তাদেরকে বয়সটা তাদের বেশিই নয়। ভেরি ইয়ং, ভেরি ইয়ং মিন লিটল এক্সপিরিয়েন্স। ভেরি ইয়ং মানে এইভাবে যদি আমরা নোটেট করি, অবশ্যই তার বয়সটা কম, এটা বোঝাচ্ছে। সঙ্গে এটাও কি বোঝাতে পারে যে এই সারা পৃথিবীতে এই যে সোলজারটা মৃত অবস্থা এখন পড়ে আছে, এ যদি আরও কিছুদিন বাঁচত, আরও বেশি অনেক অভিজ্ঞতা অর্জন হতো পৃথিবী সম্পর্কে। তাই তার এক্সপিরিয়েন্সটা ইয়ংই থেকে গেল, যেহেতু সে তার জীবনমাত্রার কমপ্লিশন এখানে করতে পারেনি। তাই বলছে এ সোলজার ভেরি ইয়ং। সেই একটা ইয়ং সোলজার লাইস ওপেন মাউথ, সে হা করে, লাইস ওপেন মাউথ, পড়ে রয়েছে, লাইস পড়ে রয়েছে। কবি কি শব্দগুলো ইউজ করছেন দেখতে হবে। লাইস পড়ে রয়েছে, ওপেন মাউথ মানে হা করে ওখানে শুয়ে আছে। কোথায়? ওই ঘাসের উপরে, ভ্যালির। এবং এই যে সোলজারটা শুয়ে আছে, দেখবো সেখানে বলছে, কবি পরের লাইনে বলছে এ পিলো মেড অফ ফান, এ পিলো মেড অফ ফান, এ পিলো মেড অফ ফান। পরের লাইনে বলছে যে এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথার নিচে তাকে একটা বালিশ হিসাবে যেন একটা কি আছে, মেড অফ ফান। এই যে সোলজারটা ওইখানে শুয়ে আছে, মানে পড়ে রয়েছে, আমরা দেখবো একটু পরে যেন বুলেট বিদ্ধ অবস্থায় পড়ে আছে। সেই সোলজারটার যে পড়ে আছে, সে মনে কবি কল্পনা করছে সে যে শুয়ে আছে, তার মাথায় পিলো হিসাবে, মানে বালিশ হিসাবে যেটাকে বলা হয়, পিলো মানে বালিশ হিসাবে, একটা ফান গাছ রয়েছে তার মাথার নিচে। এবং সে কি অবস্থায় আছে ওখানে? অ্যাসলিপ অবস্থায় আছে, জেগে নেই, অ্যাসলিপ আছে, ঘুমিয়ে আছে নাকি। এই ঘুম কি ঘুম? বলছে স্ট্রেচড মানে প্রসারিত হয়ে আছে ইন দি হেভি আন্ডারগ্রোথ। ওই যে ঘাস, ওই যে গুল্ম জাতীয় বিভিন্ন গাছ, ভ্যালিতে যেরকম হয় ছোট ছোট তৃণভূমি, সেই আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মানে সেগুলো গ্রোথ হয়েছে, হেভি গ্রোথ হয়েছে, মানে ঝোপ জঙ্গল। সেই ভ্যালির পরিবেশ, সেখানে তার বসতি থাকে না, হিউম্যান হ্যাবিটেশন থাকে না। প্রকৃতি সেখানে তার নিজের মতো করে সাজিয়েছে সেই পরিবেশে সোলজারটা শুয়ে আছে। তার ওই হেভি আন্ডারগ্রোথে প্রকৃতির সে হাত পা ছড়িয়ে স্ট্রেসড অবস্থায় শুয়ে আছে এবং ঘুমাচ্ছে নাকি সে। বলছে পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানশোক ব্রেথ। বলছে পেল, একটা ফ্যাকাশে, সোলজারটা কেমন? ফ্যাকাশে শুয়ে আছে, কিন্তু বিবর্ণ, ফ্যাকাশে, এক্সহস্টেড, অবশ্যই এক্সহস্টেড। আমরা যদি এই লাইন পর্যন্তও আমরা কিন্তু বুঝতে পারছি না সোলজারটা শুয়ে আছে, লাইজ বলছেন কবি, তিনি যে মৃত অবস্থায় শুয়ে আছে এই মুহূর্তে আমরা কল্পনা করতে পারছি না। তার শব্দের মধ্য দিয়ে যদি আমরা ভাবি তিনি শুয়ে আছে, কিন্তু সে পেল। এই অবস্থাতে দাঁড়িয়ে যদি পেলের মিনিংটা করি, তাহলে একটা সোলজার যখন এই অবস্থায় শুয়ে থাকে, সে যদি মারা নাও যায়, বিকজ অফ দি এক্সহশন অফ ওয়ার, তার মধ্যে যে টায়ার্ডনেস তৈরি হয়, সে প্রকৃতির বুকে এইরকম ঝোপ জঙ্গলের মধ্যে যুদ্ধ করার পরে, বিধ্বস্ত হওয়ার পরে, সে এইভাবে এটা এলোমেলোভাবে নিজেকে একটু রিল্যাক্সেশন করলেও করতে পারে। কিন্তু এই সোলজারের ক্ষেত্রে পার্টিকুলারলি কি হয়েছে আমরা একটু এগিয়ে দেখব। বলছে সে ফ্যাকাশে অবস্থায় ওই উষ্ণ সবুজ সানশোকড বেডে শুয়ে আছে। সানশোকড বেড বলতে ওই যে একটু আগেই বলা হচ্ছিল, উপরের পাহাড়ের মাথায় মাউন্টেন স্টপ থেকে সূর্যের আলো এসে ভ্যালিতে পড়ছে, আর সেই ভ্যালিতে সেই সূর্যের তাপ পড়ার পরে উষ্ণতা বাড়ছে, ঘাসগুলো একটু গরম হয়ে যাচ্ছে, এবং ওই সবুজ উষ্ণ ঘাসগুলো যেন একটা সানশোকড বেড হিসাবে, একটা বিছানা হিসাবে সোলজারের কাজ করেছে, যে সোলজার ওখানে ঘুমাচ্ছে।
তো এখানে এক্সপ্রেশনে আমরা বলতে পারি একজন সৈনিক যে দেশের জন্য যুদ্ধ করছে, তার এই যুদ্ধটা একটা দেশকে রক্ষা করবার জন্যে, তার এই বীরত্বটা একটা দেশকে অন্য দেশের শত্রুতার হাত থেকে বাঁচানোর জন্য সে যে এইভাবে যুদ্ধ করছে, অথচ তার জন্যে আমাদের কতটুকু কেয়ার আছে। হয়তো অলরেডি কিছুটা মেসেজ আমরা পেয়ে যাচ্ছি যে দেয়ার ইজ নো গ্লোরিফিকেশান ইন দি মিডেস্ট অফ ওয়ার, যুদ্ধের মধ্যে কোনো গৌরব নেই। এই ভাষাটাই যেন কবির অলরেডি এই প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে উঠে আসছে আমাদের সামনে। তো দেখা যাক, এই গেল আমাদের প্রথম 4-8 লাইন। তো আমরা কবিতাটাকে বলা হয়, কবিতাটাকে স্ট্রাকচারালি যখন আমরা কমেন্ট করতে থাকবো, দেখবো এটাও একটা কাইন্ড অফ সনেট হিসেবে দেখানো হয়েছে। আর একটা সনেট কি আমরা অলরেডি আগে আলোচনা করেছি যে একটা সনেট 14 লাইনের কবিতা, যার প্রথম 8টা লাইনকে অক্টেভ বলা হয় এবং পরের 6টা লাইনকে সেস্টেট বলা হয়। তো ফার্স্ট যে 8 লাইন যে অক্টেভ, এখানেই শেষ হচ্ছে। যে অক্টেভের ফার্স্ট কোয়ার্টেনে যে প্রথম 4 লাইনে আমরা দেখব কবি প্রকৃতির একটা বর্ণনা দিয়েছেন। সেকেন্ড 4 লাইন্স সেখানেও কিন্তু প্রকৃতির বর্ণনার মধ্যে একটা সোলজারের প্রেজেন্টেশন তিনি করেছেন ওখানে, যে সোলজারটা একটা শুয়ে রয়েছে ওইখানে ওই রকম বিধ্বস্ত অবস্থায়। দেখব যখনই আমরা সেস্টেটে প্রবেশ করছি, বলছে হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স, পাগুলো কোথায় আছে? পাগুলো আছে ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে। যদি আমরা প্রাকৃতিকভাবে ন্যাচারাল ওয়েতে কোনো ডেসক্রিপশান দেখি, কোনো মানুষ ফুলের মধ্যে কি পা দিয়ে থাকতে পারে না, কিন্তু ওই সোলজারটা প্রকৃতির ওই ঘাসের মধ্যে শুয়ে আছে এবং ফুল গাছের মধ্যে নাকি পা দিয়ে রয়েছে। তার মানে কি? এটা এক্স্যাক্টলি বোঝাচ্ছে এ কাইন্ড অফ আনন্যাচারাল স্লিপ বলা হয়। যে স্লিপটা তিনি দিচ্ছেন সেটা ন্যাচারাল স্লিপ দিচ্ছেন না। কোনো মানুষ সচেতনভাবে ফুল গাছের মধ্যে এইভাবে পা দিয়ে শোবে না। বলছে হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স, ফিট বলেছেন, ফিট শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো বলতে পারতাম পায়ের পাতা না, পা, হিজ লেগ বলতে পারত। একটা মানুষের হিউম্যান বিংয়ের একটা টুকরোকে বলছে এ পার্ট অফ হিউম্যান বিং, ফিট এ পার্ট অফ হিউম্যান বিং। মানে যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড কনোটেটিভলি মিনিং করার পর যদি সিম্বলিক্যালি কমেন্ট করতে থাকি, আমরা দেখব এই যে ফিট শব্দটা বা এই ধরনের হ্যান্ডস শব্দটা বা এই যে বিভিন্ন রকমের এক্সপ্রেশনগুলো একটা ব্যাখ্যা নিয়ে আসে যে ডিফ্র্যাগমেন্টেশন অফ হিউম্যান বিং, যেটা হিউম্যান পার্টস বা হিউম্যান বডি, ফ্র্যাগমেন্টেশন অফ হিউম্যান বডি, মানুষের শরীরের বিভিন্ন টুকরো টুকরো অংশগুলোকে মেনশন করে বোঝানো হয় যুদ্ধ কতটা ভয়ঙ্কর। এইটা আমরা বিভিন্ন সময় যে উইলফ্রেড ওয়েন, যে যিনি যুদ্ধের একটা খুব ওয়েনের কবিতাগুলো যদি আমরা অ্যানালিসিস করি, তিনি একজন অ্যান্টি ওয়ার পোয়েটস, সেখানে আরও বেশি ভালো করে দেখা যাবে। তো এই আর্থার রিমবট ওয়েনের আগেই লিখেছে, তার সেই ডিফ্র্যাগমেন্টেশন অফ হিউম্যান পার্টস বা হিউম্যান বডি যুদ্ধের কবিতাতে যে আমরা দেখতে পাই, এই শব্দের মধ্য দিয়ে দেখতে পেলাম। বলছে হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স, হি স্লিপস, হিজ স্মাইল, সে নাকি হাসছে, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, ওই যে সোলজারটা যে শুয়ে আছে এবং সে যে হাসছে এবং তার হাসির মধ্যে নাকি একটা বাচ্চা শিশুর হাসি লুকিয়ে আছে। ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এখানে একটা সিমিলি ইউজ করা হয়েছে। সিমিলিটা কি? একটা বাচ্চা শিশু যখন হাসে, সেই হাসিটার মধ্যে যেন কোনো পাপ থাকে না, নিষ্পাপ হাসি, ইনোসেন্ট স্মাইল। ওই যে পরের লাইনে বলছে জেন্টেল উইদাউট গাইল, একটা শিশুর হাসির মধ্যে নো হিপোক্রেসি, নো গাইল, নো ডিসগাইজ, কিচ্ছু থাকে না। সে ইনোসেন্টলি স্মাইল করে, সে যা মনে পৃথিবীকে তার কাছে রহস্যময় মনে হয়, কোনো ইভিলস বা কোনো রং ডুইংস বা কোনো রকম ডিসগাইজ বা গাইলস, এগুলো একটা শিশুর হাসির মধ্যে আমরা পাই না। সিমিলারলি ওই যে সোলজারটা প্রকৃতির বুকে ওইভাবে শুয়ে আছে ওই ভ্যালির মধ্যে, তার যে হাসিটা মুখে ফুটে উঠেছে, কবি সেই হাসির মধ্যে কোনো রকম ডিসগাইজ বা ইনজেন্টাল কিছু দেখাননি। বলেছেন সেও নাকি ওই বাচ্চা শিশুর মতো নিষ্পাপে হাসছে। হয়তো এমন হতে পারে ব্যাখ্যাটা যে এই যে সোলজারের, এই যে একটু পরে আমরা দেখব নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, এই যে কথাটা বলছে। আর কবিতার লাস্ট লাইনের দিকে যদি আমরা একবার এই মুহূর্তেই চলে যাই, যে অ্যাট পিস ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার নাকি 2টো লাল ক্ষত জায়গা রয়েছে তার শরীরে।
মানে সে বুলেট বিদ্ধ অবস্থায় রয়েছে। মানে এই লাইন থেকে আসলাম আমাদের এই কারণেই যে কবি দেখাতে চেয়েছেন এই সোলজারটা মৃত অবস্থায় পড়ে রয়েছে, সে যুদ্ধে মৃত হয়েছে, প্রিম্যাচিওরলি তার জীবন চলে গেছে। তো এখান থেকে এবার আবার উপরে চলে আসি, এই যে তার হাসির মধ্যে এই যে যুদ্ধ সম্পর্কে কবিতাটা লিখেছেন কবি, যে মেসেজটা তিনি দিতে চেয়েছেন যে তার এই হাসিটা যেন সেই নিষ্পাপ হাসিটা যেটা বাচ্চা শিশুদের হাসির মতো, তার মধ্য দিয়ে যেন এ কাইন্ড অফ স্যাটায়ার, এ কাইন্ড অফ আইরনিক্যাল টুইস্ট সমাজের সেই সমস্ত লোকের প্রতি বা সেই সমস্ত বিশেষ করে ওয়ার্ম আর্মচেয়ার পলিটিশিয়ানদের প্রতি সেই ইঙ্গিতটা তিনি দিয়েছেন। কি, যে সমস্ত পলিটিশিয়ানরা বা যে সমস্ত সমাজের সোশ্যালিস্টরা মনে করেন যে যুদ্ধ হলে পৃথিবীতে বা দেশের উন্নয়নের জন্যে ওয়ার ইজ অ্যান ইনডিসপেন্সিবল পার্ট, যে সমস্ত সোশ্যালিস্ট আর পলিটিশিয়ানরা মনে করেন, তাদের প্রতি এটা যেন একটা ব্যঙ্গের হাসি, একটা ব্যঙ্গাত্মক হাসি ওই সোলজারের। দেখো, আমি দেশের জন্য যুদ্ধ করতে গেলাম, আমার প্রাণটা গেল, তোমরা তো সুস্থ আছো, তোমরা তোমাদের জীবন নিয়ে আছো। তার মানে এ কাইন্ড অফ স্যাটায়ার, এ কাইন্ড অফ মকিং টোন রয়েছে তার হাসির মধ্যে। তাই জন্যে সেই হাসিটা বাচ্চাদের হাসির মতো তুলনা করা হয়েছে, যে বাচ্চাদের হাসির মধ্যেও কোনো ডিসগাইজ থাকে না, এরও কোনো ডিসগাইজ নেই, কিন্তু এই ইনোসেন্ট স্মাইলের মধ্য দিয়ে সমাজের সেই প্রতিরোধটা তিনি এখানে বর্ণনা করে গেছেন। আমরা দেখব পরের লাইনে বলছে, আর নেচার, কবি রিকোয়েস্ট করছেন প্রকৃতিকে, প্রকৃতি যেন সতেজ হয়ে উঠেছে এখানে। সৈনিক পড়ে আছে জঙ্গলের মধ্যে, ভ্যালিতে, ঘাসের উপরে, তাকে দেখবার কেউ নেই, সেই প্রকৃতি তাকে যেন দেখছে। তার মানে যুদ্ধে যে কোনো গ্লোরিফিকেশন নেই। যারা বলেন যুদ্ধে প্রাণ দেওয়া মানে বীরত্ব অর্জন করা, যারা উচ্চস্বরে বলেন শহীদ হওয়া মানে তাদের জীবন, শহীদ হয়ে মানে ইতিহাসে তার নাম থাকবে, দেশের প্রতি তার গৌরবময় কৃতিত্বের জন্যে, যারা এইসব কথা বলেন, তাদের উদ্দেশ্যে কবি এই মেসেজটা দিয়েছেন যে যুদ্ধ একটা প্রাণকে কেড়ে নেয় কিন্তু কোনো সমাধান করতে পারে না। ওয়েনের কবিতাগুলো যদি আমরা আরও বেশি অ্যানালিসিস করি পরবর্তীকালে দেখব, বলছেন তিনি সরাসরি যে যুদ্ধ, ওয়ার ইজ নট এ কাইন্ড অফ সলিউশন। একটা যুদ্ধ হবে, যুদ্ধে একদল পরাজিত হবে, পরে আবার পরাজিত দল বিজয়ীর বিরুদ্ধে আরও বেশি শক্তি নিয়ে যুদ্ধ করতে আসবে। তাহলে ওয়ার আফটার ওয়ার এইভাবে চলতেই থাকবে, নো কাইন্ড অফ সলিউশন সেখান থেকে ড্র করা যাবে না। সুতরাং আর্থার রিম্বার্ট সেরকমই একটা মেসেজ দিয়েছেন যুদ্ধের বিরোধিতা সম্পর্কে, বারবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা দেখব, বলছে নেচারকে তিনি রিকোয়েস্ট করেছেন যে একটু উষ্ণ করে দাও তাকে, তার ঠান্ডা লেগে যেতে পারে। মানে প্রকৃতির, নেচার ইজ সামহাউ সিম্প্যাথেটিক টু দি ক্রুয়েল হিউম্যান সোসাইটি। যে একটা সৈনিককে যে গৌরব দিয়ে রাখা উচিত, সেই সৈনিককে সেই গৌরব দেয়নি হিউম্যান সিভিলাইজেশন, পলিটিশিয়ান, কান্ট্রি তার পাশে নেই, সে তাকে সেই গৌরবময় সিচুয়েশান তাকে দেখানো হয়নি। সমস্ত যুদ্ধর কবিতাতে বিশেষ করে যারা অ্যান্টি ওয়ার পোয়েমস লিখেছেন তারা বারবার দেখিয়েছেন ওয়ারের মধ্যে কোনো গ্লোরিফিকেশান নেই। আর্থার রিম্বার্ট অনেক আগেই সেটা দেখিয়ে দিয়েছেন। দেখব, বলছে দি হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। ওই যে প্রকৃতির মধ্যে শুয়ে আছে যে সৈনিকটা, যে ইনসেক্টসগুলো যারা হামিং করে, গুনগুন গুনগুন করে আওয়াজ করে, যে সমস্ত কীট পতঙ্গরা, ওই ভ্যালিতে কে থাকবে? ভ্যালিতে মানুষ থাকবে না, কীট পতঙ্গরাই থাকবে। ওই যে ফড়িং জাতীয় বা ওই মাছি, মৌমাছি, এই সমস্ত ইনসেক্টস যারা আছে, তারা ওইখানে যে হামিং করছে, ডাকছে, তারা তাদের কার্যকলাপ করছে, বিশ্রাম, তাদের ওই ডাকগুলো, ওই ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে এখন যেন তারা আর ডিস্টার্ব করতে পারবে না। কেন পারবে না? কারণ সে তো মৃত অবস্থায় পড়ে আছে, তার তো প্রাণ নেই, সুতরাং তার ঘুমের ডিস্টার্ব আর হবে না। প্রকৃতি তাকে সিম্প্যাথাইজ করে, প্রকৃতি তার বুকে তাকে শেল্টার দিয়েছে, কিন্তু সে তো চিরঘুমে চিরনিদ্রায় আছে, সুতরাং তার কোনো ডিস্টারবেন্স হবে না। বলছে হি স্লিপস ইন সানলাইট, সে দিনের আলোতে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকে আছে। অ্যাট পিস, শান্তিতে সে ঘুমাচ্ছে। তাহলে একটা হাত বুকে নিয়ে সে শান্তিতে ঘুমাচ্ছে, অবশ্যই আমরা এর মিনিংয়ে আসবো। তাহলে একটা হাত বুকে নিয়ে সে শান্তিতে ঘুমাচ্ছে দিনের আলোতে, রৌদ্রের আলোতে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, কিন্তু তার দুপাশে 2টো লাল গর্ত দেখা যাচ্ছে, ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রটা কিসের? নিশ্চয়ই সে বুলেটবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে, তাই তার পাটা ফুল গাছের উপরে রয়েছে এলোমেলোভাবে, মাথাটা ফান গাছের উপরে পড়ে রয়েছে। তার মানে কি, এই যে কেয়ারফুলি, কেয়ারলেসলি প্রকৃতি তাকে তার বুকে আশ্রয় করিয়ে দিয়েছে, এইটাই শুধু বোঝানোর জন্যে যে নেচার মানুষের পাশে আছে, কিন্তু পলিটিশিয়ানরা নেই এবং হিউম্যান সিভিলাইজেশন সোলজারদের পাশে নেই।
তাহলে এই যে যারা গৌরব গৌরব বলে লাফিয়ে ওঠে, গ্লোরিফিকেশন ইন ওয়ার, তাদের বিরুদ্ধে যেন কবির একটা বার্তা বারবার এখানে উঠে আসছে। আমরা এবার আসবো কবিতার এই যে মেসেজটা কি, কবিতার মেসেজটা আমরা একটুখানি তাকাবো। কবিতার বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই, আমরা প্রথমেই দেখতে পাবো যে অ্যাসলিপ ইন দি ভ্যালি যে কবিতাটা আমরা পড়লাম ওয়ার্ড মিনিংগুলো দিয়ে, যে প্রথমেই দেখলাম স্লিপ এবং ডেথকে একসাথে অ্যামালগামেট করা হয়েছে, যারা জন্য প্রায় এক। স্লিপ মানে কি? ঘুম। আর ডেথ মানে কি? এটাও একটা কাইন্ড অফ স্লিপ। ডেথ মানে মৃত্যু, মৃত্যু মানেই হচ্ছে ঘুম, কিন্তু স্লিপ মানে হচ্ছে একটা টেম্পোরারি ডেথ, মানে ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য সে ঘুমাচ্ছে। আর ডেথ মানে একটা টেম্পোরারি পার্মানেন্ট স্লিপ, মানে স্থায়ীভাবে সে ঘুমাচ্ছে। তাহলে স্লিপ এবং ডেথ এই দুটো যেন ইন্টারচেঞ্জেবল, একে অপরের সাথে যেন কানেক্টেড। আমরা দেখব অবশ্যই কবি এই কবিতাতে দেখিয়েছেন মৃত্যু অবশ্যই যন্ত্রণাদায়ক, মৃত্যু একটা দুঃখজনক ঘটনা, কিন্তু কখনো কখনো মৃত্যু খুব আরামদায়ক, পিসফুল হয়ে যায়। লাস্ট লাইনের প্রথমেই যদি আমরা তাকাই, অ্যাট পিস, বুকে হাত দিয়ে সে ঘুমাচ্ছে। কেন কখনো কখনো মৃত্যু প্রিয় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়? কারণ মৃত্যু অন্য সব যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেয়। তো এই সোলজারের ক্ষেত্রে তাই হয়েছে। সোলজার যখন যুদ্ধ করতে 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 টেনশন, সাসপেনশন, অ্যাংজাইটি, এইসব এক্সাইটমেন্টের মধ্য দিয়ে যখন সে বিধ্বস্ত, যুদ্ধের মধ্যে সে যখন বিধ্বস্ত, হঠাৎ করে তার প্রিম্যাচিওর ওই বুলেটটা এপাশ থেকে ওপাশে চলে যাওয়াতে তার যে মৃত্যু হলো, অবশ্যই তার মধ্য দিয়ে সে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবে। এই মৃত্যুর মধ্য দিয়ে যে তার যে সাফারিংস থেকে মুক্তি এসেছে, এই কবিতাতে কিন্তু সেইটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্লিপ এবং ডেথকে যেন একটা ইন্টারচেঞ্জ করা হয়েছে এই কবিতাতে। আমরা দেখব এই কবিতাতে কবি যেটা বারবার বোঝাতে চেয়েছেন, আর একটা বিষয়বস্তুর দিকে যদি তাকাই, দি ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতাকে এখানে তুলে ধরা হয়েছে বারবার প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? এই যে বারবার একটু আগে বললাম, ওয়ার ইজ নট এ কাইন্ড অফ সলিউশন সাজেস্টেড বাই অল দি অ্যান্টি ওয়ার পোয়েটস। ওয়ারের মধ্য দিয়ে যে কোনো সলিউশন আসবে না, একটার পর একটা যুদ্ধ হতেই থাকবে। অবশ্যই ইয়ং সোলজারের এই যে বুলেটবিদ্ধ অবস্থার মধ্য দিয়ে তিনি তো সেই মেসেজটাই দিয়েছেন। সৈনিকটা তো মারা গেল, তার পরিবারকে সে পাশে পেল না, পরিবার তার দূরেই থেকে গেল, সেই জন্য বুকে হাত দিয়ে রয়েছে। মানে এই বুকে হাতটা যেন তার পরিবারের স্বজনদের প্রতি যেন একটা এ কাইন্ড অফ সাহস, এ কাইন্ড অফ একটা জোর, একটা বার্তা দিয়ে গেল যে আমি চলে গেলাম, মানে প্রিম্যাচিওরলি তার লাইফটা চলে গেল, তারা যেন ভালো থাকে। এই যে এরা এইরকম একটা মেসেজ আমরা দেখলাম, যে একটা ইম্যাচিওর ডেথ হলো একটা সৈনিকের, এটা কিন্তু অবশ্যই একটা যুদ্ধের ব্যর্থতা। কারণ একটা সৈনিক বেঁচে থাকলেই তার জীবনের সব থেকে বেশি গুরুত্ব আসে। আমরা দেখব গ্লোরি ইন লাইফ অবশ্যই আছে, এইটাই কবি দেখাতে চেয়েছেন বারবার। মরে গিয়ে কোনো লাভ নেই, জীবনে বেঁচে থেকেই লাভ বেশি। তাহলে লাইফের মধ্যে গ্লোরি আছে, মৃত্যু বা যুদ্ধের মধ্যে কোনো গ্লোরি নেই, এটা কিন্তু বারবার দেখিয়েছে সোলজারের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে। আর একটা কবিতার বিষয়বস্তু যদি আমরা দেখি, যে বিউটি অফ লাইফ, প্রকৃতি সবসময় তার সৌন্দর্য নিয়ে চারিদিকে ছড়িয়ে আছে, এবং সেই সৌন্দর্যকে আমাদেরকে সবসময় উপভোগ করতে হবে। তাই জীবনকে তাড়াতাড়ি বিদায় দিলে হবে না, প্রকৃতির সঙ্গে সংযোগ রাখতে হবে। এই যে সোলজারটা দেখলাম, সে যখন মারা যাচ্ছে, প্রকৃতি যেন তাকে টেনে নিয়েছে কাছে, প্রকৃতি যেন তাকে সান্ত্বনা দিয়েছে, দেখো কেউ নেই তোমার পাশে, আমি আছি, তোমার হতাশ হওয়ার কিছু নেই। তাই এই যে হিউম্যান সিম্প্যাথাইজেশন যেখানে থাকা উচিত ছিল, সেখানে হিউম্যান সিম্প্যাথাইজেশন না থেকে ন্যাচারাল সিম্প্যাথাইজেশন আমরা দেখেছি ফর দি ডেড সোলজার, ওই প্রকৃতির বুকে যে পড়ে আছে। তাহলে কবিতার মেসেজটা কোথায় ফোকাস করছে? ফোকাসটা এইটাই, যে দেয়ার ইজ নো গ্লোরি ইন ওয়ার, দেয়ার ইজ গ্লোরি ইন দি মিডস্ট অফ লাইফ।